السلام عليكم ورحمة الله حامدا ومصليا ومسلما أما بعد যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণ কর্মশালা সম্মানিত সভাপতি, উপস্থিত বরেণ্য প্রশিক্ষক বড় ভাই হযরত মাওলানা জফিরউদ্দিন সাহেব সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা, প্রশিক্ষণ একটা সংগঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা একটা ঐতিহ্যবাহী একটি প্ল্যাটফর্মে নিজেদেরকে শরীক রাখতে পেরেছি, শরীক হতে পেরেছি। আমরা একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। রাজনৈতিক দলের কর্মী আর সামাজিক কোনো সংগঠন, কোনো সমিতির কর্মীর মাঝে অনেক তফাৎ আছে। সামাজিক কোনো সংগঠন যদি হয় তাহলে সেখানে নেতৃত্বটা থাকে নির্ধারিত কিছু মানুষের কাছে, ওখানে বাকি জনতা শুধুমাত্র সাপোর্টিং রোলটা পালন করে। আর রাজনৈতিক যে সংগঠন, সেই সংগঠনটা একেবারে তৃণমূল থেকে প্রত্যেকটা কর্মীর সমর্থন নিয়ে সভাপতি সাহেবের চলতে হয়। এখানে একেবারে গ্রাম থেকে গ্রাম পর্যায় থেকে একজন উঠে দলের একেবারে শীর্ষস্থানে চলে যেতে পারে তার যোগ্যতা বলে। যদি যোগ্যতা না থাকে তাহলে হবে না, কিন্তু যদি যোগ্যতা থাকে তাহলে এখানে কোনো ফ্যামিলির কোনো আপনার বাইন্ডিং নাই যে এই পরিবার থেকেই নেতৃত্ব আসতে হবে কিংবা ওই প্রতিষ্ঠান থেকেই নেতৃত্ব আসতে হবে। এই জিনিসটা যে কেউ তার নিজস্ব যোগ্যতা বলে সে উপরে উঠতে পারবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে এবং আপনার পুরো দেশকে নেতৃত্ব দিতে পারবে। তো আমরা যেহেতু একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, অতএব আমাদেরকে ওই ফোকাসটা বা ওই লক্ষ্যটাকে আগে নির্ধারণ করতে হবে এবং নিজের কাছে ক্লিয়ার রাখতে হবে যে আমরা আসলে কি করতেছি, কেন করতেছি। একটা দল শক্তিশালী হয় তার কর্মী বাহিনীর মাধ্যমে। কর্মী বাহিনী যতটা শিক্ষিত, প্রশিক্ষিত, পরিশীলিত, সহনশীল, জিয়াতলাভ মানুষ হবে, ওই সংগঠনটা তত বেশি তাড়াতাড়ি করবে। আর সংগঠনের কর্মী বাহিনী যদি হয় শিক্ষা দীক্ষায় পিছিয়ে, আমল আখলাকে পিছিয়ে, মানুষের সাথে কথাবার্তার কোনো সলিতা যদি না থাকে, তাহলে সীমিত সময়ের জন্য বিশাল কোনো হাকডাক তৈরি করতে পারলেও ওই দলটা শেষ পর্যন্ত সফল হতে পারবে না, হওয়া সম্ভব না। তো আমরা যেহেতু একটা কাজের সাথে জড়িত আছি, অতএব সেই কাজে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই তো আমাদের লক্ষ্য হওয়া উচিত। শুধুমাত্র আপনার তালে তালে চলা কিংবা হুজুর বলছেন এই জন্য হুজুরের অনুকরণে চলা, আমাদের ইমাম সাহেব আহ্বান করছেন এই জন্য ইমাম সাহেবের আহ্বানের শরীক হওয়া, কেবল এতটুকুই যদি করি তাহলে এর দ্বারা কোনো নেতৃত্ব তৈরি হবে না, সমাজের মধ্যে কোনো শৃঙ্খলা আসবে না। এজন্য আমি আজকে আমাদের এই প্রশিক্ষণ কর্মশালার জন্য আমার ব্যক্তিগত নিজের জন্য একটা বিষয়বস্তু ইয়ে করেছি যে আদর্শ কর্মীর পরিচয়। একজন আদর্শ কর্মীর কি কি পরিচয় থাকা উচিত, কি কি যোগ্যতা থাকা উচিত, এই জিনিসটা নিয়ে আশা করি এই ব্যাপারটা আপনাদের জন্য কিছুটা হলেও পুরা দিবে। তো একজন রাজনৈতিক দলের কর্মীর জন্য প্রথমত তিনটা দিক, তিনটা প্ল্যাটফর্মে তার যোগ্যতা অর্জন করতে হবে। প্রথমত নিজস্ব যোগ্যতা, নিজের জন্য নিজের কিছু খোরাক তৈরি করা। দ্বিতীয় নম্বর হলো দলের প্রতি দায়বদ্ধতা। আর তিন নম্বর হলো সমাজের প্রতি যে দায়িত্ব, সেটা। তো তিনটা দায়িত্ব যদি কেউ আদায় করে, নিজের প্রতি নিজের দায়িত্ব, দলের প্রতি দায়িত্ব এবং সমাজের প্রতি দায়িত্ব,
এই তিনটা দায়িত্ব যদি পুঙ্খানুপুঙ্খরূপে কেউ আদায় করে তাহলে সে একজন আদর্শ কর্মী হতে পারবে এবং সেই কর্মী একসময় ইনশাআল্লাহ নেতৃত্বের আসনেও অধিষ্ঠিত হতে পারবে। নিজের যে দায়িত্বটা সেটা হলো নিজেকে যোগ্য করে গড়ে তোলা, ইলমে, আমলে, আখলাকে, চারদিক থেকে। ইলমের দিক থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন পাই যে আমরা একটা সংগঠন করতেছি বা জমিয়ত করি, তো জমিয়তের জন্য আমরা কি পড়বো, আমাদেরকে কোনো সিলেবাস দেয়, আমরা জিনিসটা বুঝতে চাইতেছি বা আমরা কি করতেছি আমাদেরও তো একটু জানা থাকার দরকার। আসলে রাজনীতিবিদ যে হয় তার জন্য সিলেবাসের অভাব নাই, তার জন্য পাঠ্যপুস্তক বা পাঠ্যক্রমের কোনো অভাব নাই। অসংখ্য অগণিত জিনিস রয়েছে, সেগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে, জানতে হবে এবং সেগুলোকে নিজের পাঠ্য তালিকার ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। প্রথমত দেখেন, একজন সাধারণ মুসলমান আমাদের এই বাজারঘাটে যাওয়ার পরে যে হাজারো লক্ষ মুসলমানদের সাথে সাক্ষাৎ হয়, তার জন্য জরুরি হলো কেবলমাত্র নামাজ শিখা, রোজা শিখা, তার দৈনন্দিন জীবনে যা যা শরীয়তের দরকার পড়ে ততটুকু শিখাই তার জন্য যথেষ্ট। কিন্তু একজন মাওলানা সাহেব, একজন মাদ্রাসার মুদাররিস, একজন মসজিদের ইমাম, তিনিও যদি কেবল কতটুকু মাসলা পড়ান তাহলে কি তাকে আপনি ইমামতির আসনে অধিষ্ঠিত করবেন কোনো মাদ্রাসার মুদাররিস হিসাবে, মুহাদ্দিস হিসাবে? না। কিন্তু উনি ওনার ব্যক্তিগত লাইফে কিন্তু ইসলাম পালনের জন্য ওই আমাদের দোকানওয়ালা যে ভাই আছে তাবলিগে গিয়ে সূরা তেলাওয়াত মুখস্থ করছে, নুরাদিতে গিয়ে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে ফেলছে, নামাজ শিখে ফেলছে। উনিও তো এই মাওলানা সাহেবও তো নিজের ব্যক্তিগত লাইফে চলার জন্য অতটুকু এলেন তো তারও আছে। তারপরেও কেবল কতটুকু হইলেই আপনি তাকে শিক্ষক হিসাবে, তাকে মুদাররিস হিসাবে, তাকে ইমাম হিসাবে আপনি কি করবেন না, সিলেক্ট করবেন না। খুব স্বাভাবিক। কারণ হইল ওই জায়গায় যখন একজন মানুষ নেতৃত্ব দিবে তখন এখানে হাজারো প্রশ্ন তৈরি হবে, হাজারো মাসলা মাসাইল তার সামনে আসবে, সেগুলো সঠিক সমাধান দেওয়া তার দায়িত্ব হয়ে পড়বে। এমনও মাসলা হবে যেটা তার লাইফে কোনোদিন আসতেছে না। যেমন হুজুর মানুষ, খুব গরিব মানুষ, ৫-১০ হাজার ১৫,০০০ টাকা বেতন, তার মাসলায় কোনো জাকাতের কোনো মাসলা তার আশেপাশে ঘুরতেছে না, কিন্তু তাকে জাকাতের প্রত্যেকটা মাসলা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয়েছে। কারণ কি, তার লাইফে দরকার পড়বে কোন সময় আল্লাহ তাআলা কোন সময় রিজিক দিলে, বাড়ায় দিলে, তখন দেখা যাবে। কিন্তু উপস্থিত তার এটাকে জানতে হচ্ছে কেন? এই উম্মতকে পরিচালনা করার জন্য। এই উম্মত থেকে এই জাকাতের ব্যাপারে হাজারো প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর সমাধান দিতে হবে এই মাওলানা সাহেব। তালাকের মাসলা হয়তো ওই মাওলানা সাহেবের জীবনে একবারও প্রয়োজন পড়বে না, কিন্তু এই উম্মতের হাজারবার প্রয়োজন পড়বে। এই উম্মতকে যেহেতু উনি পরিচালক হিসেবে, পরিচালনার দায়িত্বে যেহেতু তাকে অধিষ্ঠিত করা হচ্ছে, অতএব তাকে তালাকের প্রত্যেকটা মাসালা ইন ডিটেইলস জানতে হবে। তো ঠিক একইভাবে একজন সাধারণ নাগরিক, আমাদের দেশের যে লক্ষ কোটি জনতা আছে, একজন সাধারণ নাগরিক এই দেশে বসবাস করার জন্য কেবলমাত্র তার নিজের ক্যাপাসিটি, তার নিজস্ব জীবন চলার যোগ্যতা যদি অর্জিত হয় তাহলে সে তার জীবন চলতে পারবে এবং ওইটা তার জন্য যথেষ্ট। যেমন কেউ তার ব্যাংকে চাকরি করতে চাচ্ছে, এটা তার প্রফেশন বানাইতে চাইতেছে, তো সে আপনার ইকোনমিক্স নিয়ে সে পড়ালেখা করলো, এটা নিয়ে ডিগ্রি অর্জন করলো, সে এটা নিয়ে থাকলো, কতটুকু তার জন্য যথেষ্ট। তার আইনশাস্ত্র নিয়ে জানার কোনো প্রয়োজন নেই। কেউ একজন লয়ার, অ্যাডভোকেট হইতে চাচ্ছে, সে ওই বিষয়টা নিয়ে পারদর্শিতা অর্জন করলো, অন্য আরেকটা বিষয় নিয়ে তার জানার প্রয়োজন নেই। এইভাবে কেউ ডাক্তার, সে ডাক্তারি বিদ্যা অর্জন করলো, ইঞ্জিনিয়ারিং জানার প্রয়োজন নেই। এভাবে যে যেই ডিপার্টমেন্টে কাজ করতেছে তার জন্য কেবল ওই ডিপার্টমেন্টের জন্য প্রয়োজনীয় যে শিক্ষাটা দরকার অতটুকু শিক্ষা অর্জন করলেই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু একজন সমাজ পরিচালক যদি কেউ হইতে চায়, সমাজ নিয়ে যে ভাবে, যে নিজেকে রাজনীতিবিদ হিসাবে নিজেকে পরিচিত করতে চায় বা নিজেকে পরিচয় দিতে চায় বা নিজেকে ওইভাবে গঠন করতে চায়, সেই রাজনীতিবিদের কেবলমাত্র নিজের চলা শিখলেই তার জীবন, মানে তার নেতৃত্বের জন্য বা রাজনৈতিক জীবনের জন্য সেটা তার জন্য যথেষ্ট হবে। যেভাবে ওই প্রথমে উদাহরণ দিলাম যে একজন সাধারণ মুসলমান তার শুধুমাত্র নামাজ রোজা জানলেই তার ইমান নিয়ে সে চলতে পারবে, কিন্তু সে একটা মসজিদের ইমাম হইতে পারবে না, একটা মাদ্রাসার মুদাররিস হইতে পারবে না। ঠিক একইভাবে একজন সাধারণ নাগরিক, অরাজনৈতিক একজন নাগরিক, তার জীবন চলার জন্য যে শিক্ষা দরকার ততটুকু শিক্ষা অর্জন করলেই চলবে। কিন্তু একজন রাজনীতিবিদ যদি হয়, একজন সমাজকর্মী যদি হয়, তাহলে তাকে অনেক বিষয় নিয়ে জানাশোনা থাকা লাগবে।
তার কি জিনিস জানা থাকা লাগবে। উদাহরণস্বরূপ আমি কিছু শিরোনাম বলবো, আশা করি এই শিরোনামগুলোই আপনাদের পরবর্তীতে এই শিরোনামের আওতায় বিভিন্ন আপনার কিতাব আপনারা মোতাবেক করতে পারবেন এবং নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবেন। ধরেন আমরা ইসলামী রাজনীতি করতেছি, তো প্রথমত আমাদেরকে উলুম মারিফের মাঝে ইলমে দ্বীন, ইলমে ওয়াহী, যেটা মাদ্রাসার কারিকুলামে যে শিক্ষাটা প্রদান করা হয়, এই শিক্ষা একেবারে ডিটেইলসে যাচ্ছি না, ওই শিক্ষায় একেবারে ব্যুৎপত্তি অর্জন করতে হবে। একজন ইসলামী রাজনীতিবিদের জন্য সবার আগে সব থেকে বড় পুঁজি হলো ইসলাম। সেই ইসলামী শিক্ষা তার ফেতা যদি তার জন্য যেন ফেতায় যদি তার দুর্বলতা থাকে, সে একজন ইসলামী আপনার পূর্ণাঙ্গ রাজনীতিবিদ, সফল রাজনীতিবিদ হইতে পারে না। তার সামনে মাসালা আসবে যে অমুক পদ্ধতিতে নির্বাচন করা এটা কি জায়েজ নাকি না জায়েজ, গণতন্ত্র কি জায়েজ না না জায়েজ, নারী নেতৃত্ব কি জায়েজ নাকি না জায়েজ, হিন্দুদের কাছে ভোট চাওয়া জায়েজ নাকি না জায়েজ, ওইটা করতে চাইতেছি, এটা করতে পারবো কি পারবো না, হাজারো মাসলা। তাদের এলবি ফিকার মাঝে উৎপত্তি না থাকে, তাহলে উনি কিভাবে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে দিবেন? যার কারণে ইলমে দ্বীনের মাঝে বা ইলমে ওয়াহীর মাঝে পরিপূর্ণ উৎপত্তি থাকতে হবে। অতএব যারা যেই অবস্থানে আছি, আশা করি এখানে অনেকেই শিক্ষক পর্যায়ে আছি বা কেউ ছাত্র যদি থাকি, তাহলে ছাত্রত্বকালে ছাত্র হিসেবে যতটুকু যোগ্যতা অর্জন করার তার সম্পূর্ণরূপে এখন থেকে করার মন মানসিকতা রাখতে হবে। যদি শিক্ষক হয়ে থাকি, তাহলে শিক্ষা জীবন দ্বারা পর্যন্ত শেষ হয়ে যায় না, একেবারে মিনাল লাহদি ইলাল আহদি, একেবারে কিয়ামত পর্যন্ত, মানে একেবারে মৃত্যু পর্যন্ত শিক্ষার ধারাবাহিকতা চলতে থাকে। তো যদি আমরা শিক্ষকও হয়ে থাকি, যদি আমরা ব্যবসায় মানে জড়িত হয়ে যাই বা যে কোনো কাজে, যে কোনো প্রফেশনে যদি আমরা জড়িত হয়ে যাই, তারপরেও শিক্ষা অর্জনের এই খাহিশটা, এই ক্ষুধাটা আপনার থামতে দেওয়া যাবে না, এটাকে সবসময় জারি রাখতে হবে। যার কারণে প্রথমত আপনার ইলমে ওয়াহীর যে ধারাটা আছে, এই ধারায় উৎপত্তি অর্জন করতে হবে। তারপরে এই সিয়াসতের আমাদের মূল মাম্বাটা কোনটা? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াসত করতেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পূর্বের যুগে বনি ইসরাঈলের যুগে আম্বিয়া আলাইহিস সালাম যে ছিলেন, তারাই কি করতেন? সমাজের নেতৃত্ব দিতেন। তাহলে আমরা বলি উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা বললাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। আমরা যদি কেবল মসজিদ, মাদ্রাসা কিংবা লিমিটেড কোনো একটা জায়গায়, কোনো একটা সার্কেলের ভিতরে আমরা পড়ে থাকি, তাহলে কি আম্বিয়া আলাইহিস সালামের ওই দায়িত্ব পালন হবে? আমাদেরকে সিয়াসত করতে হবে। সিয়াসত বলতে সমাজ পরিচালনা। সিয়াসত মানে কোনো সংগঠন করা বা এটা জরুরি না, এটা করার জন্য এটা সহযোগী, বাকি সমাজ নিয়ে চিন্তা করা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য, প্রত্যেকটা সচেতন নাগরিকের জন্য। এই জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সিয়াসতটা করতেন, বা আমাদের সামনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিচালনাটা কিভাবে করতেন। অতএব আমাদের জানতে হবে সিরাত সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, হিজরত, মাদানী জীবন, জিহাদ, ঠিক আছে, এর প্রত্যেকটা ডিটেইলস জানতে হবে। সিরাত চর্চার ক্ষেত্রে আমরা একটা কাজ করি কি, শুধুমাত্র ঘটনা প্রবাহগুলো আমরা অধ্যয়ন করি, যে এত সালে এটা করছে, অত সালে এটা করছে, এই ঘটনা কেউ ডিটেইলসে পড়ে, কেউ সংক্ষেপে পড়ে। কিন্তু এটার পিছনের যে ফালসাফাটা আছে, এটার পিছনের যে দর্শনটা আছে, সেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই। তো একজন বিজ্ঞ রাজনীতিবিদদের জন্য প্রত্যেকটা পয়েন্টের গভীরে যাওয়া তার কর্তব্য। বদর যুদ্ধ, এইভাবে এতজন সাহাবী ছিলেন, যোদ্ধা ছিলেন, ওইদিকে এতজন আপনার কাফের ছিল, আর এরপর এইভাবে যুদ্ধ হয়েছে, এইভাবে যুদ্ধ হয়েছে, এই ঘটনা একেবারে ইবতেদায়ী একটা ছাত্র বলতে থাকে। কিন্তু এর পিছনের ফালসাফাটা, যে যুদ্ধটা হইল কেন, তারা কোত্থেকে, মক্কা কুরাইশরা কোত্থেকে আসতেছিল, কেন আসতেছিল, এই কাফেলাটা ওইদিকে যাওয়ার দ্বারা কি ক্ষতি হইতে পারতো মুসলমানদের, নানান বিষয় আছে, তার পিছনে ফালসাফায় জানতে হবে। এই যুদ্ধটার প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল, এই বিষয়গুলো জানতে হবে। উহুদ যুদ্ধ, মুতার যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধ সম্পর্কে, হিজরত সম্পর্কে, হিজরতের দ্বারা ফায়দা কেন কি হইল, সুলাহ হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে কি ফায়দা হইল, আপনার মদিনায় যে ইহুদিদের সাথে বনু কায়নুকা, বনু নজরীর, বনু কুরাইজা, এই যে ইহুদি গোত্রদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যে আপনার একত্রে বসবাস, এই জিনিসটা কিভাবে হইল, এটা ইসলাম এটাকে কোন অ্যাঙ্গেলে, কোন থিওরিতে এটা অ্যাড করে তারপরে তাদের সাথে একত্রে বসবাসের সিস্টেমটা চালু করবে।
এই বিষয়গুলোর ভিতরের ফালসাফা, ভিতরের দর্শনে আমাদের ঢুকতে হবে। অতএব প্রথমত, দ্বিতীয়ত সিরাত পড়তে হবে তার ফালসাফা সহকারে, তার ভিতরের গভীরতা সহকারে। 3 নম্বর হলো যে আমাদের খোলাফায়ে রাশিদিনের যে সিরাত আছে, যে ইতিহাস আছে, এটা সিরাতের আলোকে, সিরাতের আওতায় চলে আসবে। খোলাফায়ে রাশিদিনের ইতিহাস পুঙ্খানুপুঙ্খ জানা। এখানে ঐতিহাসিকদের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপত্তি আসে, সেই আপত্তিটাও তাদের অ্যাঙ্গেলেও জানা। প্রথমে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাধ্যমে তাদের বর্ণনাটা জানা, এরপরে এদের উপরে কারা কারা অ্যাটাক করে, কারা কারা আপত্তি করে, তাদের বিষয়টাও তাদের বর্ণনায় জানা। এটা খুব জরুরি, যেন এইটার ব্যাপারে আপনার সচেতন থাকা যায়, সতর্ক থাকা যায় যে আমাদের এই শাসনকালে কোন কোন জায়গা থেকে, কোন কোন অ্যাঙ্গেলে, কোন কোন দৃষ্টিকোণ থেকে আমাদের উপর অ্যাটাক করা হয়েছে, যেন সেটার জবাব আপনার কাছে একজন রাজনীতিবিদ হিসেবে আমার কাছে যেন একেবারে স্বচ্ছ থাকে। তারপর আসেন একেবারে খোলাফায়ে রাশিদার জমানা থেকে একেবারে আজ পর্যন্ত বা দীর্ঘ 1200 বছর পর্যন্ত জায়গায় জায়গায় স্পেন, তারপরে আপনার এদিকে আপনার হিন্দুস্তান, তারপরে অন্যান্য জায়গায় যত ইসলামী খেলাফত বা ইসলামী শাসন ছিল সেটার উত্থান এবং পতন, এর ভিতরের যে আপনার কাহিনী আছে, এর ভিতরের যে কারণগুলো আছে, সেগুলো খুঁজে খুঁজে বের করা। প্রথমত ইতিহাস জানা, এরপর ইতিহাস বারবার পড়তে পড়তে আপনার নিজের মাঝে এই কারণগুলো ধীরে 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 স্বচ্ছ হতে থাকবে, স্পষ্ট হতে থাকবে। তো এই বিষয়গুলো জানা, এইটুকু গেল মোটামুটি আমরা এইগুলো বিষয়ে, এই সকল বিষয়ে হয়তো আসাদিজা কেরামের কাছ থেকে শুনি, কিংবা পাঠ্যপুস্তকে পড়ি, কিংবা এক্সট্রা মোতালার মাধ্যমে বা বিভিন্ন আলোচকের কাছ থেকে আমরা নিয়ে নিই। তো এখানে কয়টা আলোচনা আসলো, কয়টা বিষয়বস্তু আসলো যেগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, না না, এক নম্বর হলো ইলমে ওয়াহী, যেটা আমাদের স্বাভাবিক কারিকুলামে যেটা আসতেছে সেটা। 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের কারিকুলামে যথেষ্ট না, এটা খুবই সংক্ষিপ্ত, আমাদের ইন ডিটেইলস জানতে হবে। 3 নম্বরে হলো আপনার খোলাফায়ে রাশিদার ইতিহাস। 4 নম্বরে হলো 3 নম্বর বা 4 নম্বর এখানে একটু মার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই, মানে পুরো ইসলামী হিস্ট্রি অফ ইসলাম। আচ্ছা, এরপরে আসেন 5 নম্বর বা 6 নম্বরে, যেহেতু আমরা ইসলামী রাজনীতি করতেছি, অতএব ইসলামী রাষ্ট্রনীতি, একটা ইসলাম, একটা হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণ জীবন ব্যবস্থা। তো এই পূর্ণ জীবন ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থা নাই। ব্যক্তি জীবনে যেরকম ইসলাম আমাদেরকে সমাধান দিয়েছে, আমাদের দিক নির্দেশনা দিয়েছে, পারিবারিক জীবনে দিয়েছে, সামাজিক জীবনে দেন নিশ্চয়ই দিয়েছে, ওই সামাজিক জীবনটাই রাষ্ট্রীয় জীবনের অ্যাঙ্গেলে আমাদের রাষ্ট্রচিন্তা, ইসলামের রাষ্ট্রচিন্তা বা ইসলামের রাষ্ট্রনীতি যেটা আছে সেটা আমাদেরকে জানতে হবে। রাষ্ট্রনীতিতে কি আসবে, যেমন মনে করেন ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র কাকে বলে, জনগণের অধিকার কি, জনপ্রতিনিধির দায়িত্ব কি, আমার কথা বুঝে আসতেছে? এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তারপরে মনে করেন আপনার জনপ্রতিনিধি নির্বাচনের পদ্ধতি কি, আমরা একজন সরকার প্রধান আমিরুল মুমিনিন বানাইতে চাইতেছি, বানাবো কিভাবে, ইসলামিক পদ্ধতিটা কি, ইসলামী রাষ্ট্রনীতিটা কোনটা ইয়ে করে। তারপরে একজন রাষ্ট্রপ্রধান আমাদের কাছে উপযুক্ত মনে হচ্ছে না, তার আপনার ইয়ে দরকার, মাজুরি দরকার, তাকে অব্যাহতি দেওয়া দরকার, সেটা ইসলামিক ওয়েটা কি। ঠিক আছে, যেমন আমরা আমাদের সমাজে যেটা দেখতেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচিত হচ্ছে এবং সরকার পতন হচ্ছে। তো এই জিনিসটা কি আপনার ইসলাম সম্মত, নাকি ইসলাম অন্য কোনো থিওরি দেখে, এই বিষয়টা আমাদের কি করতে হবে, জানতে হবে ইসলামিক অ্যাঙ্গেলে, ইসলামের রাষ্ট্রনীতিটাকে কিভাবে দেখে এবং এই সকল বিষয়ে কি সমাধান দেয়। তো এটা আমাদের 6 নম্বর ইয়ে, যে ইসলামী রাষ্ট্রনীতি, এটা অনেক বড় একেবারে ডিটেইলস আলোচনা আছে, এটা আমাদের কারিকুলামে সুস্পষ্ট তেমন কিছু নাই, এটা নিয়ে আমাদের নিজস্ব ওয়েতে আমাদের পড়তে হবে। এটা পড়ার জন্য আমরা যদি মনে করি আরবি যারা মোতালা করতে পারি স্বাচ্ছন্দ্যে, তারা আরবি পড়তে পারি, যেমন আল আহকাম সুলতানিয়া আল মাওয়ারিদি রাহমাতুল্লাহি আলাইহি আছে, মুকদ্দমা ইবনে খালদুন আছে, এই দুইটা কিতাব দুইটাই একই চিন্তার, এটা যদি পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ এই বিষয়টা ইয়ে হয়ে যাবে। যদি উর্দুতে ইয়ে করি তাহলে তকি উসমানী সাহেবের আপনার ইসলাম ও জমহুরিয়ত এটা একটা আছে, তারপরে আরো আছে যে ইসলাম কা সিয়াসি নিজাম বা এরকম খুবই পাওয়া যায়। বাংলাতে আছে আপনার আবুল ফাতেহ শাহবুজুর রহমতুল্লাহি আলাইহি আছে ইসলামী রাষ্ট্রবিজ্ঞান, তারপরে তকি উসমানী সাহেবের ওইটা ইসলাম ও সিয়াসত, এটার বাংলা অনুবাদ আছে।
মুফতি আমির সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখিত একটা কিতাব আছে ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী রাজনীতি ও ইসলামী রাষ্ট্রনীতি, এরকম শিরোনাম। তো এরকম অর্থাৎ ইসলামী রাষ্ট্রনীতি যে জিনিসটা আছে সেটা আমাদের জানতে হবে। আমার কথাগুলো কি কোনো অস্পষ্টতা আছে? খুব আকর্ষণীয়, খুব হাসি মজাক করা আর আলোচনায় কাউকে কাটায় দেওয়া, কাউকে হাসায় ফেলা, প্রশিক্ষণ কর্মশালার আলোচনা সাধারণত এরকম হবে না। এখানে বিষয়গুলো আমাদের দরকার যে আমরা আমাদের ব্রেনের ভিতরে কি করব, একটা ফোকাস করব, যে আমাদের আসলে আমরা কোন জায়গায় আছি আর আমরা কোন জায়গায় যেতে চাই। আমাদের টার্গেটটা যদি আমরা আগে ক্লিয়ার করতে পারি, তারপরে বিষয়বস্তুগুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে ইনশাআল্লাহ এখানে যারা আছেন আমরা 100 জন যদি থাকি, তাহলে এখান থেকে অনেকেই দেখা যাবে এই বিষয়গুলো তার পরবর্তীতে এই আলোচনার পরে হয়তো মোকাবেলা শুরু করবে। ঠিক আছে, শুরু করার পরে প্রত্যেকটা সাবজেক্টের উপরে যদি মাত্র 100 পৃষ্ঠা সিলেবাসটা আসছে, মানে আলোচনাটা, শুধু এটাই ওনাদের জন্য কষ্টকর, আমি খেয়াল করতেছি। ঠিক আছে, শুধু এটাই ওনাদের জন্য কষ্টকর, বাকি কোনোটা কষ্টকর। আর ইয়ে করার জন্য যে কারো যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের কারণ, যেমন যে ল সম্পর্কে আমি হয়তো কিছু জানি না, কিন্তু আমি যদি লয়ার কয়েকজনের সাথে, অ্যাডভোকেট কয়েকজনের সাথে নিয়মতান্ত্রিক উঠা বসা করি, তাদের কাছ থেকে যদি প্রত্যেকটা জিনিস জানা শুরু করি, যে জমি জমার এই ব্যাপারটা কেমনে কি হয়, ওইটা কেমনে হয়, এটা কেমনে হয়, এই বিষয়গুলো যদি বারবার তাকরার করতে থাকি, তাহলে হয়তো আমার সার্টিফিকেট লয়ার হিসেবে, অ্যাডভোকেট হিসেবে আসবে না, কিন্তু তার সাথে উঠা বসা করতে করতে আমার ওই বুৎপত্তিটা, ওই জ্ঞানটা আমার অর্জন হয়ে যাবে। আমার জ্ঞানটাই জরুরি। আমার উদাহরণস্বরূপ আমি আমার এক মামার কথা বলি। আমার মামা একেবারে জেনারেল শিক্ষিত, একেবারেই আপনার কি বলে সাধারণ হাল চাষ করেন বা এই টাইপের একজন মানুষ, অর্থাৎ কৃষি কাজ করেন। কিন্তু আমার এক খালু ছিলেন অনেক বড় ডাক্তার, আমি বললে হয়তো চিনবেন আপনারা, আমার বলছি না। উনি কি করতেন, দুলা ভাই তো বয়সে অনেক বড়, এই জন্য উনি সবসময় ওনার ফার্মেসিতে বা ওনার চেম্বারে গিয়ে বসে কয়েক বছর যাবত বসতে বসতে এখন অবস্থা হয়েছে, এখন উনি একেবারে ইন ডিটেইল সব বলতে পারেন। একটা রোগীর কোনো একটা জিনিস দেখলে উনি বলতে পারেন এটা কোন জায়গা থেকে হইতেছে, সব কিছু বলে দেন উনি। আমার একবার আলসার হয়েছিল, উনি এটা প্লে করছে, তোমার এটা কোন কোন জায়গায় সমস্যা হয়েছে আমি তোমার দেখতেছি, তুমি কোরবানির সময় ওখানে আসো। কোরবানির সময় গেছি, গরু জবাই করে, গরুর পেট বাই করে, তারপরে এখানে দেখাইতেছে যে তোমার এখানে সমস্যা হয়েছে। তো উনি আসলে কোনো ডাক্তার তো না, উনি জেনারেল কোনো শিক্ষিত না, ঠিক আছে, উনি শুধুমাত্র ডাক্তারের সাথে চলাফেরা করছেন। তো যেই ভাইয়েরা আপনার জেনারেল কারিকুলামে পড়ালেখা করছেন, মাদ্রাসায় পড়ালেখার সুযোগ হয় নাই, তো তাদের জন্য ইয়ে হলো, ভাইয়ের প্রশ্নটা একটা ইয়ে হয়েছে, ভালো হয়েছে। তো তাদের জন্য ইয়ে হলো, আমার কারিকুলামে ওইভাবে ভর্তি হয়ে যদি আমি পড়তে পারি তাহলে তো ভালো, যদি না পড়তে পারি তাহলে যারা ওই কারিকুলামে পড়া অলরেডি বুৎপত্তি অর্জন করে বড় বড় মাওলানা হয়ে গেছেন, তাদের সাথে যদি আমি কন্টিনিউয়াসলি সম্পর্কটা রাখি এবং বিভিন্ন বিষয়ে কোথায় 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 প্রশ্ন তৈরি করি এবং প্রশ্নের উত্তর জানতে থাকি, তাহলে একসময় আমার এই ইলমটাও আলহামদুলিল্লাহ অনেক উপরে চলে যাবে। ঠিক আছে, এই কারিকুলাম তো আমরা সাজাইছি, এটা দর্শে নিজামী মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলী সাজাইছে। এর আগে তো এই কারিকুলাম ছিল না। এর আগে কি ছিল, এই বড় বড় মাওলানা সাহেবদের কাছে, বড় বড় পীর আউলিয়াদের কাছে কাছে সাধারণ মানুষ যাইতো, 20 বছর 30 বছর 50 বছর বয়সে মনে হইতো যে আমি তো এলমে দিনে পিছিয়ে আছি, যাইতেন ওনাদের কাছে, বসতে 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 আলহামদুলিল্লাহ ওনারাও অনেক বড় আল্লামা হয়ে যেত। এটা ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা আসছিলাম যে ইসলামী রাষ্ট্রনীতি সম্পর্কে জানবো। ইসলামী রাষ্ট্রনীতি সম্পর্কে জানার পরে এখন আসবে আমাদের এই যুগে, এই সময়ে কিংবা অতীতকালে জেনারেল লাইনে এই রাষ্ট্রতন্ত্র ইসলাম আসার পরে ওই সময়ে কোন থিওরি অনুযায়ী, কোন নীতি অনুযায়ী তারা রাষ্ট্র চিন্তা করতো এবং রাষ্ট্র পরিচালনা করতো, সেই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। কিংবা এই ধারাবাহিকতায় যেটা আছে, যেমন মনে করেন রাজতন্ত্র আছে, সামন্ততন্ত্র আছে, পোপতন্ত্র আছে, ডেমোক্রেসি আছে, তো এরকম অনেকগুলা ক্রেসি আছে, অনেকগুলা মতবাদ আছে, ইজম আছে। এই ইজমগুলা সম্পর্কে আমাদের ডিটেইলস জানতে হবে। রাজতন্ত্রের একটা কালচার হইল যে এখানে ফ্যামিলিগত ওয়েতেই আপনার রাষ্ট্রটা পরিচালনা হবে, এখানে সাধারণ নাগরিক মানে হইল গোলামরা, এদের কোনো অধিকার বলতে কিছু না, এরা ওই রয়্যাল ব্লাড বলা হয়, মানে ওই যে ফ্যামিলির যে ব্লাডটা, ফ্যামিলির যে রক্তের ধারা, এটাকেই আপনার পুত পবিত্র ধারা মনে করা হয়। এখানে অন্য কারো সংযুক্তি, অন্তর্ভুক্তি কোনো কিছুই এখানে
আপনার অ্যাকসেপ্টেড না। তো এরকম একটা ধারা ছিল রাজতন্ত্র। তারপরে আছে সামন্ততন্ত্র। এখানে কি হয়েছে, আপনার অনেকগুলা জায়গির বা অনেকগুলা এলাকা এক একজনের জায়গিরদারের কাছে দিয়ে দেওয়া হইতো, জমিদার টাইপের। তো এরা অনেকেই আলাদা আলাদা রাজ্য পরিচালনা করতো, এদের আবার একজন রাজা থাকতো, তো তাদের কাছে তাদের খাজনা দেওয়া লাগতো, এরকম কিছু। তো এটা সামন্ততন্ত্র। তারপরে আছে পোপতন্ত্র, এটাকে বলে থিওক্রেসি। থিওক্রেসি হলো আপনার পোপের মাধ্যমে পুরো রাজ্যটা পরিচালনা করা হবে, ঠিক আছে। অর্থাৎ খ্রিস্টান রাজ্যের যে সর্বোচ্চ যে পাদ্রী আছে সে হলো পোপ, তো তার আন্ডারে সে গির্জাও পরিচালনা করবে এবং সে রাষ্ট্রও পরিচালনা করবে, এটা হলো থিওক্রেসি। তারপরে হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে হলো যে মানুষ তারা তাদের সরকার তারা নির্বাচন করবে, তাদের আইন কেমনে চলবে, কিভাবে কি হবে সব তারা জানবে। এই পুরা দেশের পুরা মানে এই সবকিছুর মালিক হলো জনগণ, ঠিক আছে। এর আগে রাজতন্ত্রে সবকিছুর মালিক হলো রাজা, ঠিক আছে। কেউ আপনার ইয়েতে এই যে বললাম সামন্ততন্ত্রতে সবকিছুর মালিক হইলো ওই যে আপনার জায়গিরদার, জমিদার। তারপরে আপনার থিওক্রেসিতে যে পোপ যেটা বলে সে মালিক না, কিন্তু যার উপরে যেই রকম ইয়ে হোক সব শাস্তি তার দেওয়া বৈধ। এক একজনকে একেবারে জুলুমের শেষ সীমা পর্যন্ত চলে যেতে পারে, তাকে প্রশ্ন করার কেউ নেই। তারপরে ডেমোক্রেসি। ডেমোক্রেসি মূলত আসছে এই সকল ঝামেলা থেকে বাঁচার জন্য, যে শুধু রাজা কেন সবকিছুর মালিক হবে, জনগণ মালিক হবে। তো এইটা হলো ডেমোক্রেসি। প্রত্যেকটাই আপনার একেবারে সূচনা থেকে নিয়ে অন্ত পর্যন্ত অনেক ডিটেইলস আলোচনা আছে, অনেকগুলা নীতিমালা আছে। এই নীতিমালা সম্পর্কে, এখানে সুবিধা সম্পর্কে অসুবিধা সম্পর্কে আমাদের জানতে হবে। জানার তার ফায়দা কি হবে, আমরা যেহেতু শুরুতেই ইসলামী রাষ্ট্রনীতি সম্পর্কে আমরা পড়ছি, ঠিক আছে, ইসলামী রাষ্ট্রনীতি সম্পর্কে আমরা জানি। এমন অবস্থায় আমরা দেখবো আমাদের সমাজে ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে। তাহলে গণতন্ত্রটাও তো আমি পড়লাম, তাহলে এই গণতন্ত্রের কোন নীতিটা শরীয়তের সাথে মিলে, কোন নীতিটা মিলে না, এই জিনিসটা জানবো কোন সময়ে, যখন দুইটা জিনিসকেই আমার কি থাকবে, মোতালা থাকবে, উৎপত্তি থাকবে। অনেক সময় হয় কি যে আমরা খুব মুখস্থ বলি যে গণতন্ত্র হারাম। ভাই গণতন্ত্র কেন হারাম, কোনটা হারাম, কি জন্য হারাম? উত্তর নাই। উত্তর কি? উত্তর হইল যে গণতন্ত্রে বলা হয় সব ক্ষমতার উৎস হলো জনগণ, ঠিক আছে। ভাই গণতন্ত্র মানে কি এতটুকু? এই গণতন্ত্রে আর কিছু নাই, এই এক লাইনের গণতন্ত্র। আর এটার জন্য পুরো দেশ বিশ্বব্যাপী এত তুলকালাম কাণ্ড চলতেছে, এটা নিয়ে থিসিস হইতেছে, এটা নিয়ে বিভিন্ন আপনার গবেষণার গ্রন্থ প্রকাশ পাইতেছে। এটা একটা আপনার কি বলে এটাকে, এটা একটা গবেষণার বিষয়, যেটা লম্বা সময় গবেষণা কইরা আপনার কার্ল মার্কস এরা কি করছে, এই জিনিসগুলাকে আপনার ইজাদ করছে, উদ্ভাবন করছে। তো এতটুকু কি ইয়ে করার জন্য তার এই বছরকে বছর গবেষণা করা লাগছে না, এর ভিতরে আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। এখানে যেমন বললাম যে থিওক্রেসি, থিওক্রেসিতে কি হইতো যে পোপরা আপনার যে কোনো নাগরিকের উপর যে কোনো ধরনের অপবাদ দিয়ে বলতো অমুকে ধর্ম অবমাননা করছে, চলো এটা মেরে গেল। তাদের কাছে সব থেকে নিম্নমানের শাস্তি হলো মেরে ফেলা, শুধু কতল করে ফেলা, এটা হলো সব থেকে আসান শাস্তি। আর কঠিন শাস্তি হলো জীবিত মানুষটাকে পিতনের আপনার ইয়েতে ঢুকাইয়া, একটা গরু বা কোনো একটা প্রাণী বানাইয়া এটার ভিতরে ঢুকাই রাখতো, এরপরে এটার দরজা আছে, এই যে পেট আছে না, পেটের ভিতরে ঢুকাই দরজায় তালা মারিয়ে দিত, নিচে আগুন জ্বালায়। জীবিত মানুষ, এই জীবিত মানুষ এই জায়গায় পড়তেছে, ইয়ে হইতেছে, এটা হলো পুরুষদের দ্বারা দেওয়া শাস্তি। এই সমাজটা শত শত বছর যাবত ইউরোপে ছিল, এরকমই চলত এবং এটা এরা মাইনা নিত। এদের মাঝে যারা সচেতন ছিল তারা এটা নিয়ে চিন্তা করা শুরু করলো যে আরে আমরা কি মানুষটা, আমাদেরকে কি গড সৃষ্টিকর্তাকে আমাদেরও সৃষ্টি করে নাই, তো আমরা এদের কাছে এই মাটির পুত্রির মতো কেন থাকবো? আমাদের কি কোনো অধিকার নাই, জন্মগত কি কোনো অধিকার নাই আমাদের? এই যে চিন্তা গবেষণা, একটু আউট অফ দ্য বক্স, মানে সমাজ যেভাবে চলতেছে বাহিরে গিয়ে চিন্তা করা, এই চিন্তা করতে করতে তারা কোনো থিওরি পাইছে, কেউ এটা পাইছে, কেউ এটা পাইছে, যার কারণে তাদের এক একটা থিওরি উদ্ভাবনের যে পিছনের যে ইয়েটা আছে সেই জিনিসটাও আমাদের জানতে হবে, এবং সেখানে কি কি জিনিস ভালো আছে, কি কি জিনিস মন্দ আছে সেগুলোরও তালিকা করতে হবে। যেমন মনে করেন গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা আছে। আমরা এখানে রাস্তায় দাঁড়াই কিংবা কোনো এক ময়দানে যদি মনে করেন সরকারের বিরুদ্ধে কোনো একটা অভিযোগ উঠাই যে পদ্মা ব্রিজ করলেন 1 কোটি টাকা খরচের, দেখানো হইতেছে কোন কোন খাতে খরচ হয়েছে আমাদেরকে দেখান, মত প্রকাশের স্বাধীনতা। সরকারকে সামনে রেখা সংবাদ সম্মেলনে গিয়ে যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করা
যে আপনি এত বছর যাবত উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, দেশের দায়িত্ব নিতেছেন, আমাদের সিলেটের উন্নয়ন নাই কেন? একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো করার অধিকার ডেমোক্রেসিতে বা গণতন্ত্রে আছে। এখন আপনি এক কথায় যদি ডেমোক্রেসিকে অস্বীকার করেন যে ডেমোক্রেসি জায়েজ নাই, ডেমোক্রেসি হারাম, গণতন্ত্র হারাম, তাহলে কি আপনি এটাকেও হারাম বলতেছেন? এটাও তো গণতান্ত্রিক একটা আপনার অধিকার, অথচ ইসলামে তো এই অধিকার দিছে। ইসলামও আপনার একেবারে পাবলিকের জনমত প্রকাশ করার স্বাধীনতা দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় দাঁড়াইতেছেন মানে সংসদে দাঁড়াইতেছেন। ওখানে দাঁড়ানোর আগে আপনার সাহাবী রাসূল জিজ্ঞাসা করে বসলেন যে আপনার গায়ে দুইটা জামা কেন, দুইটা কাপড় কেন? এটার জবাব আগে দেন। কথা বুঝে আসতেছে? তার মানে মত প্রকাশের স্বাধীনতা আছে। আচ্ছা, তো এরকম গণতন্ত্রে বা যে কোনো তন্ত্রে কিছু জিনিস ভালো থাকতে পারে, আছে না নাই এটা আমার পড়লে তারপরে জানা যাবে। মুখস্থ শিরোনাম থেকে কোনো কিছুকে জায়েজ বলে দেওয়া, কোনো কিছুকে না জায়েজ বলে দেওয়া, এটা উচিত না। তার ভিতরটা জানতে হবে। একদম রাজনীতিবিদ তো এরকম ভাষা জ্ঞান রেখা চলতে পারে না যে বাস গণতন্ত্র হারাম জন্ম থেকে শুনতেছি, বাস এটার উপরে আমি যারা এটাই আমি চলতেছি, কেন হারাম, কোনটা জায়েজ আমি কিছুই জানলাম না। এটা একজন আদর্শ কর্মীর পরিচয় দিতে পারে না। তো আমাদেরকে এই তন্ত্রগুলো কি করতে হবে? জানতে হবে। এরপরে আসেন আমাদের সমাজ সংস্কারক কিছু আপনার বড় বড় আউলিয়াউল্লাহ ছিলেন, যেমন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহি আলাইহি। এনারা সমাজকে কি করছেন? সমাজকে একেবারে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন। একেবারে আমূল পরিবর্তন করে দেওয়ার মতো বুজুর্গ যারা আছেন তাদের জীবনীগুলো এবং তাদের কর্মপন্থাগুলো আমাদের জানতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফিকরে ওলিউল্লাহ নিয়ে আমাদের একটা আলাদা সাবজেক্ট আছে। এটা নিয়ে আমাদের মানে অধ্যয়ন করতে হবে যে প্রত্যেকটা, যেমন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, মুজাদ্দিদ আল-ফিসানী রাহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কথা বললাম, ওনাদের সময়কালটা কেমন ছিল, রাষ্ট্র পরিচালনাগুলো কেমন করে হইতো, আর ওই সময়ে আপনার ইসলাম বহির্ভূত কি কি কর্মকাণ্ড হচ্ছিল যার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছেন, সেই অবস্থানগুলো কিভাবে নিয়েছেন, কোন অ্যাঙ্গেলে নিয়েছেন, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে? জানতে হবে। একই সাথে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টে বিশ্বের শুধুমাত্র ইসলামিক বিশ্ব যেটা আছে এটাই শুধু বিশ্ব না, বিশ্ব বলতে ইউরোপ আছে, বিশ্ব বলতে আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, বিভিন্ন প্রান্ত আছে। সেই প্রান্তগুলোতে যে বড় বড় আপনার সমাজ পরিবর্তনকারী বা সমাজে আলোড়ন সৃষ্টিকারী যে সকল ব্যক্তিত্ব তৈরি হয়েছে, সেটা স্বৈরাচার হোক কিংবা ভালো কেউ হোক, তার জীবনী সম্পর্কে জানা। যেমন মনে করেন আপনার ইটালির মুসোলিনি সম্পর্কে জানা, তারপরে মনে করেন এই যে রাশিয়া আপনার লেনিন, স্টেলিন, তারপরে আপনার ইউরোপের কার্ল মার্কস, তারপরে আপনার চীনের মাও জেতুং, তারপরে আপনার জার্মানের হিটলার, ঠিক আছে? এদের সম্পর্কে, এদেরকে আপনি পছন্দ করেন আর পছন্দ করেন এটা ভিন্ন আলোচনা। আপনি পছন্দ শুরু করে পড়লেও এরপর পাঠ করতে পারেন, কিন্তু তাকে জানা দরকার। একটা মানুষ এত কিছু করে ফেলল, কিভাবে করলো? চেঙ্গিস খান এত বিশ্ব শাসন করে ফেললো, কিভাবে করলো? তার মানে এমন আকর্ষণীয় কি শক্তিটা ছিল? আমি তো রাজনীতি করতেছি, রাজ্য নিয়ে তো আমার ভাবনা থাকা উচিত, ঠিক আছে না? তো আমার এই বিষয়টাও জানা থাকা দরকার। এখান থেকে হয়তো আপনি কোনো পজিটিভ কোনো জিনিস পেয়ে যেতে পারেন, ঠিক আছে? কোনো নেগেটিভ কিছু পাইতে পারেন, সেটাকে ছাড়বেন। তারা এইভাবে তাদের উত্থান হইলো, তার কিছু না কিছু আপনার গুণাগুণ অবশ্যই আছে, ঠিক আছে? আবার তার পতন কিভাবে হইলো, কোন কোন জায়গায় সে আপনার কি করছে, রাজ্য পরিচালনায় গলতি করছে, ভুল করছে, যার কারণে তার পতন হয়েছে, এই বিষয়টা আমার জানা। তো এই যে এদের সম্পর্কে আমাদের জানা, অর্থাৎ শুরুতে যে আলোচনাটা করতেছিলাম যে একজন কর্মীর জন্য নিজের প্রতি নিজের কিছু দায়িত্ব আছে, সেই নিজের দায়িত্বের আওতায় পড়তেছে যে প্রত্যেকটা বিষয়ে ইংরেজ, এবং প্রত্যেকটা বিষয়ে আমি যতটুকু বলতেছি প্রত্যেকটা বিষয়ে রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, রাজ্যের সাথে সম্পৃক্ত। আমি রাজনীতি করতেছি, তার মানে রাজ্যের সাথে আমার সম্পৃক্ত যত এলেম আছে সেগুলো আমার উপরে আমার উৎপত্তি থাকতে হবে। কোনো কোনো বিষয়ে অনেক গভীরে জানবো, কোনো কোনো বিষয়ে মাঝারি পর্যায়ে জানবো, কোনো কোনো বিষয়ে হয়তো প্রাথমিক লেভেলে জানবো, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আমার টাচ থাকতে হবে। আমার একটু প্রাথমিক লেভেলের বিদ্যা হইলেও আমার জানা থাকা দরকার। তাহলে কি হবে, যে আমরা বলি
ওয়াসাতে মুতালা আর রুমুকে মুতালা, মানে মুতালার গভীরতা আর মুতালার প্রস্থ। তো আসলে প্রশস্ত মুতালা করলে অটোমেটিক এটা গভীর হবেই। যেমন সব থেকে গভীর সমুদ্র বলি আমরা চিনি হলো আটলান্টিক মহাসাগর, কিন্তু প্রশান্ত মহাসাগর হলো সব থেকে ব্যাপৃত, সব থেকে বিস্তৃত, বিশাল অঞ্চলগুলো। কিন্তু সব থেকে পৃথিবীর সব থেকে আপনার যে গভীরতম যে ইয়েটা আছে, জায়গাটা, সেটা কিন্তু প্রশান্ত মহাসাগর, সেটা হলো মারিয়ানা ট্রাঞ্চ, আপনার ফিলিপাইনের কাছে। তো বিষয়টা যত প্রশস্ত হবে অটোমেটিক কিছুটা গভীরতা চলেই আসবে। তো আমি যদি অনেকগুলো বিষয় সম্পর্কে অল্প অল্প করে আমার মেইন জিনিসটা ফোকাসে আস্তে আস্তে যদি অনেকগুলো বিষয় আমি অর্জন করি, তাহলে আমার কথার মাঝে, আমার হেলথের মাঝে, আমার চলাফেরার মাঝে অটোমেটিক একটা ডেপথ চলে আসবে, একটা গভীরতা চলে আসবে। সেই গভীরতা নিয়ে আমি সমাজে কিছু একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো, একটা প্রভাব বিস্তার করতে পারবো। যদি এই প্রস্তুতিগুলো আমার না থাকে, তাহলে আমি গতানুগতিক, আপনারা বলতে পারেন যে এই দুনিয়ার বিষয়বস্তু আমাদের সামনে নিয়ে এসে পড়তে পারতেছেন, নিয়ে এসে পড়তেছেন, এত কিছু কেটা শিখবে। যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার এই বিয়ানীবাজারের একেবারে অজপাড়া গা থেকে উঠে আপনি এই রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্য হবেন, এই স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনাকে অনেক কিছু, এই সকল কিছু সম্পর্কে আপনার জানা থাকতে হবে। আর যদি মনে করেন কেবল হুজুররা বলতেছে বা বড়রা বলতেছে, তাদের অনুসরণে আমরা চলতেছি বা ভোট দিমু 3 দিন পরে মরে যাবো, মাসলা হবো, যদি এরকম হয় তাহলে তো কিছু করার নেই। যে স্বপ্ন দেখে আলোচনাগুলো তাদের, আর এই স্বপ্নটা প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা সচেতন নাগরিকের দেখা উচিত। চিটাগাংয়ের অজপাড়া গা থেকে প্রধান উপদেষ্টা হয়ে যেতে পারলো না ডক্টর ইউনূস? সে কি ঢাকা সংসদ ভবনে জন্মগ্রহণ করেছিল? শেখ মুজিবুর রহমান সে কি ঢাকা মনে করেন বনানীতে জন্মগ্রহণ করছে? সেও একটা গ্রামে জন্মগ্রহণ করছে। আপনার শহীদ জিয়াউর রহমান বলেন, যে কেউ ভালো বলেন খারাপ বলেন, যে কোনো নেতৃত্বের কথা নিয়ে আসেন, কেউ মনে করেন একেবারে আদরের দুলারি হয়ে আর কোটি কোটি ঘরে জন্মগ্রহণ করে তারপরে সরকার থাকে। প্রত্যেকে মেহনত করছে, প্রত্যেকের পিছনে স্বপ্ন আছে, বিদ্যা আছে, আপনার অধ্যবসায় আছে। অধ্যবসায় করতে পারলে আপনার এই একেবারে অজপাড়া জাতি ওইটা একটা মানুষ প্রেসিডেন্ট হইতে পারবে, একটা মানুষ রাষ্ট্র পরিচালক হইতে পারবে, এই এলাকার এমপি হইতে পারবে, মন্ত্রী হইতে পারবে, চেয়ারম্যান মেম্বার হইতে পারবে, এলাকার পরিচালক হইতে পারবে। আর যদি এই স্বপ্ন না থাকে, তাহলে একেবারে আর সাধারণ কর্মীর মতো একজন কর্মী হিসাবে, সমর্থক হিসেবে পড়ে থাকবো। আমার সেরকম হলো আদর্শ কর্মীর পরিচয়। তো আদর্শ কর্মী যদি হইতে চাই, আমার এই কর্মী থেকে যদি আমি সামনে আগে যেতে চাই, তাহলে আমাকে এই পুরো বিষয় সম্পর্কে আমার জায়গা শেখা, তারপরে আস্তে 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 আগাইতে হবে। দেখবেন অল্প কিছু দিনের ভিতরে এই বিদ্যাটা, এই মোতালাগুলা, এই পর্যালোচনা, আলোচনা, তাকরার, প্রশ্ন উত্তর, এগুলো আস্তে 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 আপনার অবস্থানকে ডেভেলপ করবে। তার সাথে সাথে আমাদের জানতে হবে ভাষার দক্ষতা। বাংলা ভাষা নিজের ভাষা, যদিও সিলেটি আমাদের নিজের ভাষা, ঠিক আছে, সিলেটি একটা মুস্তাফি ভাষা, জানা আছে আপনাদের। সিলেটি একটা স্বীকৃত একটা আলাদা ভাষা, ঠিক আছে। প্রথমত আমাদের নিজের ভাষা হলো মাতৃভাষা সিলেটি, এটা আলহামদুলিল্লাহ, এটা সবার জানা আছে। দ্বিতীয় নম্বরে, যেহেতু একটা দেশে বসবাস করি, দেশের সবাই বাংলাতে কথা বলে, সেই হিসাবে বাংলা ভাষাটাও আমাদের আয়ত্তে থাকা উচিত। এটা একেবারে কম্পালসারি, বাধ্যতামূলক আমাদের প্রত্যেকেরই কথাবার্তা বলার জন্য, নিজের আবেগ প্রকাশ করার জন্য, নিজের আমাদের রাস্তাঘাট ভালো না তো এটা সম্পর্কে একটা ফিচার লেখার জন্য, একটা প্রতিবেদন তৈরি করার জন্য, আমাদের এলাকায় মনে করেন বিদ্যুতের কোনো সমস্যা বা যে কোনো ধরনের বিষয়ে আমার আবেগ, আমার মনের কথা প্রকাশ করার জন্য ভাষা দরকার। সেটা মুখে প্রকাশের জন্য হোক কিংবা লিখিতভাবে হোক, আমার ভাষা দরকার। সেই ভাষাটা প্রথমত মাতৃভাষা বাংলা, সিলেটি, এই ভাষাগুলো আমাদের জানা থাকা দরকার। তারপরে হইল গিয়া একজন সফল রাজনীতিবিদ হইতে গেলে তার সাথে সাথে আপনার ইংরেজি, আরবি এবং উর্দু, এই ভাষাগুলোতেও যথাসম্ভব দক্ষতা অর্জন করা। কেউ আমার কথা শুনে কেউ পিছায়েন না যে আচ্ছা আরবির কথা বলতেছেন, এটা তো আর আমার তেমন কিছু করার নেই। উনি ইংরেজিটা আগে ধরবে যে আমি ইংরেজি ভাষার উপরে আগে তৈরি করে ফেলি, বুৎপত্তি অর্জন করে ফেলি, তারপরে দেখা যাবে বাকিটা, ঠিক আছে। কঠিন যেটা ওটাকে একটু পিছনে রাখেন, সহজ যে সাবজেক্টগুলো আসতেছে সেগুলো সহজে আগে আত্মস্থ করে নিতে হবে। এগুলো আমাদের রূপ, আমার যতটুকু মনে পড়তেছে কিছু আমি নোট করছি, নোট দেখে দেখেও করতেছি। তো এগুলা আরও হয়তো অনেক কিছু আছে, বিজ্ঞ আলোচক আরও বলবেন অনেক কিছু। এই বিষয়গুলো নিয়ে আমাদের একেবারে প্ল্যান করে, একেবারে কি বলে এটাকে শিডিউল করে এটা আমার পড়তে হবে।
যে এই বিষয়গুলো আসছে, এই বিষয়গুলোর মধ্যে থেকে সহজ বিষয় কোনগুলো, এই বিষয়গুলো আমার কিভাবে অর্জন করা যায়, এটা নিয়ে আপনারা যদি পারস্পরিক আবার মুজাকারা করেন, যে আমরা প্রত্যেকেই যদি এক একটা বই কিনি তাহলে তো অনেক দিয়ে হয়ে যায়, একই বই 100টা কিনা হয়ে গেল। এর থেকে ভালো যদি আমরা একটা পাঠাগার করি আর সবাই মিলে যদি অর্থ করে এখানে একটু জমা করি, আর এই বিষয়গুলোর উপরে যে বইগুলো আছে কিংবা আমি যেগুলো বললাম আরো অনেকগুলো আছে, সেগুলোকে একটা তালিকা করে সেই বইগুলো আমরা সংগ্রহ করি, সংগ্রহ করে রাখি। আর এরপরে এক একজন যার যেই সাবজেক্ট পছন্দ সে ওই সাবজেক্টের উপরে এই বইগুলো নিয়ে মোতালা করা শুরু করুক, তাকরার করুক, কথাবার্তা বলুক, বলে তারপরে আবার মিটিংয়ে বসেন। মিটিংয়ের ভিতরে এই যে নানান বিষয় নিয়ে আলোচনা হয়। আমাদের আলোচনা হওয়া উচিত রাজনীতি নিয়ে, এমনি আলোচনা, আপনার জ্ঞানগত আলোচনা যেন। আমাদের আলোচনা যেন কেবল চা মজা হইলো না খারাপ হইলো, কোন জায়গায় গিয়ে নাস্তা করবো, কোন জায়গায় কি করবো, এই টাইপের আলোচনা একটু কম হোক। একেবারে পাঁচশা থাকুক এটা উচিত না, কিন্তু আমাদের মূল ফোকাসটা যেন থাকে বা মূল আলোচনা যেন থাকে, পরিবেশটা যেন হয় একটা জ্ঞানগর্ভ পরিবেশ। এখানে বসলেই দেখা যাইতেছে এলাকা নিয়ে আলোচনা হইতেছে, আমাদের এলাকার কোন কোন অসঙ্গতি আছে, কোন জিনিস ভালো আছে, এটাকে দেশের সামনে, দেশবাসীর সামনে কিভাবে তুলে ধরা যায়, এখানে মন্দ কি কি জিনিস আছে এগুলো কিভাবে সমাধান করা যায়, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা হয়। তাহলে প্রত্যেকটা বৈঠক এক একটা সওয়ালের কারণ হয়ে যায়। আচ্ছা, এই উলুম ও মারিফ শিখার দ্বারা, শিখার পরবর্তীতে শিখার পরে, এটা শেখার পরে অটোমেটিক মানুষের ভিতরে একটা তাওয়াজুর ভাব চলে আসে। মানুষ যখন জানে তখন সে বুঝতে পারে সে আসলে কত বড় আপনার কি বলে, তার জানার পরিধি যে কত কম। মানুষ যখন জানে তখনই বুঝতে পারে। মানুষ যখন জানে না তখন কি মনে করে, তখন মনে করে সে সব জানে। একটা উদাহরণ দেয়, আমি একদিন রিক্সা করছিলাম, তো এক রিক্সাওয়ালা জিজ্ঞাসা করতেছে, বুঝলো আত্মাহিত সুরতের ইয়ের সময় বসা একটা ধোয়া, মনে হয় আত্মাহিতের কথাই মনে করতেছে। এই যে আত্মহিত পড়ে ওইটা কেমনে পড়ে এটা আমি জানি না। বললাম আপনি কাজ করেন, আপনি কোন জায়গায় থাকেন? অমুক জায়গায়। আপনি ওই এলাকার যে মসজিদ আছে ওই মসজিদে ইমাম সাহেবের কাছে বা মসজিদ সাহেবের কাছে প্রত্যেকদিন 1 ঘন্টা ফিরে যাবেন, উনি আপনাকে সূরা কেরাত, নামাজ, রোজা সব কিছু শিখাই দেবেন। পরে বলতেছে না হুজুর আমি সব জানি, শুধু আত্মহিত জানি না, বাকি সব জানে। এমনকি মানে সে ব্যাংকের মাসালা, সে মানে দুনিয়া মানে ইসলামিক যা কিছু আছে সে সব জানে। হুজুর আমি ইসলামিক পদ্ধতিতে ভিক্ষা করতে পারি, আপনি জানেন? ইসলামিক পদ্ধতিতে ভিক্ষাও করতে পারে, এত মাসলা সে জানে, কিন্তু আত্মহিত জানে। তো আসলে কাহিনী হচ্ছে কি, জানে অল্প, যার কারণে মনে করতেছে সব জানে। কিন্তু যে অনেক কিছু জানে সে মনে করে আমি আসলে কিছুই জানি না। যে এই মনে করেন অনেক কিছু একটা ভান্ডারে গিয়া যখন বসে, একটা কুতুবখানায় গিয়া বসে, যে পড়তে চায় সেই তো কুতুবখানায় গিয়া বসে। ওই কুতুবখানায় গিয়া বসার পরে যখন কিতাবের তালিকা দেখে তখন দেখে হায় হায় আমি পড়ি। এই যে এক একজন মুসাফির রহমতুল্লাহ হাজার হাজার পৃষ্ঠা লিখে গেছেন, হাজার হাজার কিতাব লিখে গেছেন, আমি হাজার হাজার পৃষ্ঠা পড়তেই পারি না, এরা লিখে চলে গেছে। তো তখনই নিজের আপনার ক্ষুদ্রতা সম্পর্কে জ্ঞান হয়, সেই জন্য অটোমেটিক তাওয়াজু চলে আসে, নম্রতা, ভদ্রতা অটোমেটিক চলে আসে। এরপরেও যদি না আসে তাহলে আমার দরকার ইচ্ছাকৃত, কারণ একজন রাজনীতিবিদের সাথে রাজনীতিবিদের আখলাক চলাফেরা হতে হবে খুবই নম্র, ভদ্র, শালীন এবং অন্যের প্রতি সম্মানজনক। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলতে হবে। সে যত ছোট বাচ্চাই হোক না কেন, তার সাথে প্রীতি করে আলোচনা, সে কোনো বড় কিংবা ছোট, ধনী কিংবা গরিব, ঠিক আছে, এইরকম তারতম্য করা যাবে না। প্রত্যেকটা মানুষকে মানুষের সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে কথা বলতে হবে। এই আখলাক একজন রাজনীতিবিদের থাকা উচিত। এইগুলো আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের যা যা করবে, ব্যক্তিগত দায়িত্ব। 2 নম্বর হলো আমাদের সাংগঠনিক দায়িত্ব। সাংগঠনিক দায়িত্বের মাঝে এখানেও কিছু জিনিস আমাদের জানার দরকার। যেমন হলো আমরা আপনার আমাদের আলোচকরা বিভিন্ন সময় বলতেছেন যে শতাব্দীর শ্রেষ্ঠতম সংগঠন, 100 বছরের অধিক আমাদের সংগঠনের বয়স। এটা একটা আপনার প্রাউডের একটা বিষয় যে আমরা এত বড় একটা ঐতিহাসিক ঐতিহ্যবাহী একটা সংগঠনের সাথে আছি। তো এই সংগঠনটা শুরু হয়েছিল কেন?